আমাকে অনেকেই করছিলেন এই রুমিন ফারহানারে নিয়ে এপিসোড করতে মেলা দিন থেকে ভাবছিলাম করবো না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তো রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াতুকু বিভৎস রকমের মববাজি। হয়তো এটা শুনেন, ওর কথাই শুনেন। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন। তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে? হবে না তো। তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন। তো এটা না, এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই। আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন, যে আপনারা নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই। আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, চোখলা যায়। কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওইয়া তুকু মগবাজি, মগবাজি না মগবাজি কয় ঠিক থাকবার পারলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নম্বর আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নম্বর থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি জোগাড় করছিলাম। হ্যাঁ, আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নম্বর ভাঙার। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন। হ্যাঁ, হয়েছে কিনা জানি না। নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন? হ্যাঁ, ইন্ডিয়ার ঠিকা নিছেন জন্য 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানফসি ইয়ানফসি পড়িচ্ছিলেন, তাই খেয়াল করবার পারেন নাই। শুনেন এখন। এবার বুঝেছেন তো কেন ওই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতার যাবে। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকে লিখে দেন। সাহস থাকলে আপনার দলের কন, আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন হ্যাডম থাকলে। আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমু। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামুনি। ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কন্ত, এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা? আমরা যখন রাজনীতি না কইরা দৌড়ানি খাইতেছি, তখন রুমিন ফারহানার টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, শ্রীর অকৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে কইরা পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহানা বিএনপি ডিম পাড়িছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাও। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি। হ্যাঁ, ওই নিজেই কইছে।
10 দিন আগে আমার ওয়াইফকে রাত্র 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে। একটা জিনিস দেখেন, মজার জিনিস, আপনারা দেখেছেন মনে হয়, তারপরেও দেখেন রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুইটাই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন, যখন আমরা ছোট আমার ব্ল্যাক আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বলো, বহুত পুরানো আসলেই বলো। আমাদের পারিবারিক তো এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপির পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেন বেগলে বইলা, বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে, ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তারা কি দিবি ভোট? দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। তো বিএনপির বুদ্ধি বেশি হইলেও আক্কেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ, মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। হ্যাঁ, এতই বড় যে নিজেই মারতে পারে। আর যাই হোক, আবার রুমিন ফারহান ফিরে আসি। যমুনা টিভির টক শো রুমিন ফারহানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। শুনেন। আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপদ ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা, আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদ ছিল। রুমিন ফারহানার নিজের মুখেতে শুনি, শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই, বেশি কথা কইলে তাই হয়। শেক্সপিয়ারের একটা নাটক আছিল টেমিং অফ দ্য শু, এটা বাংলা করেছিল মুখরা রমণী বশীকরণ। বুঝছাও তো, শেক্সপিয়ার না, শেক্সপিয়ার, বুঝেছাও তো। ইকে করে ওই মুখরা রমণী বশীকরণ হবি। কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। দেখেন। আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিচে। এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, একটা ব্যবস্থা নিন আপনারা। শুধু তাই না, সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতেই, আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। দেখেন।
হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্করভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। ক্যাঙ্কা মিশা কথা কয় দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ কইরা বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখাইলাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। শুনেছেন? তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই করে কইতেছে, নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙ্গে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে? হ্যাঁ, ও দেখেন না আপনারা ওই কেমনে যায়, কেমনে রাস্তা দিয়া ওর বাটাম ভেঙে দিবেন, যেটি দেখবেন একেবারে হারাম জাদা। আবার টকশো করে, আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনির্বাচিত সরকারের সাথে ভালো। শুনেন, আমি শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভলি বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন চায় না শুধু এই সরকার, তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? এটা নির্বাচিত সরকার, কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারানা হাসিনা কাইনা বসাক, আর রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি। রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে উই গোয়ারাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। আমি তো একসময় বেক্সিমো ফার্মাত কাজ করতাম, ওই যে দরবেশ বাবা উঠি তো, ওই যে পাপন ভাই আসছিলেন সেলস ম্যানেজার। তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা, মানে হাসিনার মুখ বন্ধ রাখা। রুমিনার ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে গোহারা আসবি, ফ্ল্যাট হয়ে যাবি। বিএনপির কর্মীরা $5 দিবি তখন রুমিনার ফজলুরে, বুঝছাও? আবার দেখেন ইটি রুমিন ফারানা কইতেছে যে আদালত যে সরকারকে যে আর্টিকেল অনুযায়ী বৈধতা দিছে, সেই হিসাবে সরকারের শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু করার এখতিয়ার নাই। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানে সুপ্রিম কোর্ট বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের